নাহিদকে খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া গেছে, আসিফকে কেন এত দেরিতে পাওয়া গেল? কারণ নাহিদের জন্য আমি যে ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করছি সে আমি আসিফের জন্য তৈরি করিনি। অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী সে তার বিছানা থেকে এসে আমাকে মারছে, মানে সে অপরাধী। অপরাধী আমি না, অপরাধী সে। এরপর প্রক্টর স্যার গেল। আমি কিন্তু প্রভুষের প্রতি কোনো আস্থা রাখি নাই, কারণ যে প্রভুষ একজন অবৈধ বহিরাগত শিক্ষার্থীকে হল থেকে বের করতে পারে না, সে প্রভুষ আমার কি নিরাপত্তা দিবে? বা আমার অজান্তে অনুমতি দেওয়া হয় বা আমার ইচ্ছার বিরুদ্ধে অনুমতি দেওয়া হয়, সেটা আমি নিব না। এই জন্য আমি সিবিও দিই নাই। অফারটা আসছিল কারণ হচ্ছে এই আন্দোলনের যখন একেবারে থেমে গিয়েছিল, এই 20 জুলাই থেকে শুরু করে আন্দোলনটা আমি লিড দিছি 20 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং মহাসচিবের প্রভোস্ট এই 3 জনের কাছে মব সৃষ্টিকারীদের বিচার, আমার হলে সিট ফিরিয়ে দেওয়া এবং অবৈধ বহিরাগতদেরকে বের করে দেওয়ার দাবিতে আমি উকিল নোটিশ দিয়েছি। উকিল নোটিশ দেওয়ার মূল কারণ হচ্ছে, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে অনেকে অবৈধভাবে থাকতো। আওয়ামী লীগ চলে গেছে, ছাত্রলীগ চলে গেছে, কিন্তু এখনো মহসিন হলে অনেকে অবৈধভাবে থাকে। 18-19 সেশনের অনেক শিক্ষার্থী যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে গত জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, তারা এখনো হল অবৈধভাবে আছে। একদম নাম ধরে বলতে পারি, আমার রুমমেট রবিউল, তার পরীক্ষা শেষ হয়েছে 31 জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ, সে চলে যাবে। তার রেজাল্ট হয়ে গেছে গত জুলাই মাসে, পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে, এখন সে রুম থেকে যায় না। আমি যখন তার বিরুদ্ধে হল প্রবেশকে অভিযোগ দিলাম, হল প্রবেশ আমলে নেয় নাই। তার প্রচুর নাক ডাকে, তার নাক ডাকেন আমার ঘুম হয় না। আমি তার বিরুদ্ধে 2বার অভিযোগ দিয়েছিলাম, প্রশাসন আমলে দেয় নাই। তাকে অন্য রুমে চলে দেওয়ার জন্য বলছিল, তাও সে যায়নি। গত 27 আগস্ট ভোর রাত, অর্থাৎ 26 আগস্ট দিবাগত রাত, আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম, যে হচ্ছে উকিল নোটিশ দেওয়ার বিষয়ে কনফার্ম করে। আমি যখন রুমে এসে লাইট অন করলাম, তখন সে বলছে, এই যে আপনি এত রাত্রে ঘুরতে আসলেন। বললাম, এটা আমার একটা পার্সোনাল বিষয়, আমি একদিন গ্রাফিক বিপি ক্যান্ডিডেট, আমার অনেক কাজ থাকতে পারে। আমি মাত্র উকিলের চেম্বার থেকে আসলাম। যখনই সে উকিলের চেম্বারের নাম শুনছে, তখনই সে তার বিছানা থেকে উঠে এসে টিউব লাইট নিয়ে আমাকে সে মারতে গেছে। দেখেন, অপরাধ বিজ্ঞানের সূত্র অনুযায়ী সে তার বিছানা থেকে এসে আমাকে মারছে, মানে সে অপরাধী। অপরাধী আমি না, অপরাধী সে। এরপরে সে সব জায়গায় মফসাল হলো যে আমি তাকে ছুরি দিয়ে আঘাত করেছি। আরে ভাই, আমার মধ্যে ছুরি নাই, আমি ছুরি দিয়ে আঘাত করবো কোথেকে? আর ছুরি দিয়ে যদি আঘাত করে, আঘাত অনেক গভীর হবে। এসব বিচার বিশ্লেষণ না করে সে বিভিন্ন গ্রুপে মব ছড়িয়ে একটা মব ক্রিয়েট করলো, আমার উপর হামলা হলো। আমি বুঝতে পারলাম যে সে একটা মব ক্রিয়েট করবে, কারণ এর আগে অসংখ্য মব ক্রিয়েট করার চেষ্টা করছিল। আমি এটা ঠান্ডা মাথা সামাল দিয়েছি। ওই দিন যখন দেখলাম যে সে মব ক্রিয়েট করে ফেলতেছে, আমি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি প্রক্টর কাছে ফোন দিলাম। প্রক্টরকে বললাম যে আমার এরকম মহসিনের সমস্যা হচ্ছে, আমার এবার নিরাপত্তার ব্যবস্থা করুন। এরপর প্রক্টর স্যার গেল। আমি কিন্তু প্রভুষের প্রতি কোনো আস্থা রাখি নাই, কারণ যে প্রভুষ একজন অবৈধ বহিরাগত শিক্ষার্থীকে হল থেকে বের করতে পারে না, সে প্রভুষ আমার কি নিরাপত্তা দিবে? যে প্রভুষ ক্যাম্পাসে মব স্টারদেরকে পাহারা দেয়, মব স্টারদেরকে লালন পালন করে, সেই প্রভুষ আমাকে কি নিরাপত্তা দিবে? যে প্রভুষ একজন নাক ডাকা রুমমেট চেঞ্জ করতে পারে না, সে প্রভুষ আমার কি নিরাপত্তা দিবে? সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আমি প্রক্টরের কাছে ফোন দিই, আমি প্রভুষের কাছে নিরাপদ না। আমি সেজন্য প্রভুষের কাছে নিরাপত্তা না আছে, প্রক্টরের কাছে নিরাপত্তা দিলাম। প্রক্টর যাওয়ার পর আমি প্রক্টরের চেহারা দেখে রুমের দরজা খুলছিলাম। এতক্ষণ অনেক চেষ্টা করছে, ধাক্কি করছে, পিছন থেকে হচ্ছে ইট পাটকেল কি করছে, রুমের দরজার জানালা ভেঙে গেছে, দরজা কয়েকবার ধাক্কা দিয়ে প্রায় ভাঙার অবস্থা। আমি কিন্তু রুমে কাউকে ঢুকতে দিই নাই। যখনই প্রক্টর স্যার গেল, প্রক্টর স্যারের বক্তব্য শুনে আমি তখন রুমের দরজা খুলছি, বা আপনার রুমটা দেখেন। কিন্তু রুমের কোনো কিছু না দেখে, ঘটনা সম্পর্কে কোনো কিছু না জেনে আমাকে নিচে নামিয়ে আনা হলো। আমি জানেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমার কাছে হয়তো প্রক্টর বেশি নিয়ে আনা হবে। এদিকে প্রচুর পুলিশের উপস্থিতিতে প্রক্টোরিয়াল বডির কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে মব সন্ত্রাসীরা আমাকে প্রচুর মারছে। আমার মাথায় আঘাত হয়েছে, আমার হাতে অসংখ্য দাগ ছিল।
পায়ে অসংখ্য দাগ ছিল, এই হাড়তে দাগ, এখনো সেগুলো দেখা যাবে। আমাকে তারা হত্যার উদ্দেশ্যে যে মব ক্রিয়েট করেছিল, আমি সেই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে চাই। মব সন্ত্রাসীদের বিরুদ্ধে চাওয়ার কয়েকটি উপায় আছে। তাহলে মামলা করে উকিল নোটিশ দেওয়া, প্রভুষ্যের কাছে এই অভিযোগ দেওয়া। আমি এসব না করে আমি শুধু এখানে উকিল নোটিশ দিলাম, কারণ আমি উকিল নোটিশ দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই সমস্ত ঘটনা, যে উকিল নোটিশ দেওয়াকে কেন্দ্র করে এত কিছু ঘটে গেল, সেটা প্রমাণ করার জন্য, আমি সেটা এস্টাবলিশ করার জন্য আমি উকিল নোটিশের মাধ্যমে বিষয়টা সমাধান করলাম। উকিল নোটিশ দিয়েছি, 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছি। যদি 1 সপ্তাহের মধ্যে মব সন্ত্রাসীদেরকে শাস্তি দেওয়া না হয়, যদি 1 সপ্তাহের মধ্যে আমার হলের বৈধ সিট ফিরিয়ে দেওয়া না হয়, যদি 1 সপ্তাহের মধ্যে অবৈধ বহিরাগত যারা হলের শিক্ষার্থী এদেরকে ব্যয় করে দেওয়া না হয়, তাহলে রাজপথে এবং আদালতে আবার ইনশাল্লাহ লড়াই করবো। আরে শেখ হাসিনার গণি নাই, এই প্রভুস্ট, বিসি, প্রক্টর, এদের কোনো টাইম নেই। এক কথা, আমি আজীবন অন্যায়, অনিয়ম, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, এখনো সে লড়াই করতে প্রস্তুত। 5 তারিখের আগে যেভাবে আমি সবার বিরুদ্ধে লড়াই করছি, 5 তারিখের পরে যেভাবে সমস্ত অন্যায় নিয়মের বিরুদ্ধে কথা বলছি, এখনো সেই লড়াই আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর যতক্ষণ অনার্স এবং মাস্টার্স রেজাল্ট পাবলিশ না হবে, ততক্ষণ পর্যন্ত সে বৈধ। আমি অনার্স শেষ করছি, মাস্টার্সে রানিং। যখন আমার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তখন আমি অবৈধ হয়ে যাব। আমার মাস্টার্স রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বৈধ স্টুডেন্ট। অপরদিকে রবিউল 18-19 সেশনের ছাত্র হলেও তার অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্স শেষ হয়ে গেছে। মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারিতে, মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হয়েছে জুলাইতে। সে জুলাই মাস থেকে বেসিক্যালি নিয়ম অনুযায়ী, মানে এই প্রথা অনুযায়ী অবৈধ, আর জানুয়ারি মাস থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সে অবৈধ। একটা হচ্ছে প্রথা, যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর হল ছেড়ে দেওয়া, একটা হচ্ছে লিখিত নিয়ম। লিখিত নিয়ম হচ্ছে পরীক্ষার পরপর সে ছড়ে যাবে। যদি আমি লিখিত নিয়ম হিসাবে বলি, তাহলে জানুয়ারি মাসেই রবিউলের ছাত্র শেষ। আর যদি বিশ্ববিদ্যালয়ের যে প্রথা, সে প্রথার কথা বলি, তাহলে জুলাই মাসে তার শেষ। সে এখনো হলে আছে, সে কিভাবে এখনো হলে আছে সেটা আমার প্রশ্ন। আমি তো ফেসবুকে পোস্ট দিয়েছি, আর যারা আমার সামনে গিয়ে দরজা ধাক্কা ছিল তারা কারা? যারা এর আগে মব সৃষ্টি করেছিল। ওটা যদি প্রভুষ্ট গিয়ে আমাকে দরজায় নক করতো, আমি খুলতাম। যদি আইনুল স্যার গিয়ে দরজায় নক করতো, আমি খুলতাম। প্রক্টর স্যার গিয়েছে, আমি দরজা খুলে দিয়েছি তো ভাই। প্রক্টর স্যার যাওয়ার পর আমি দরজা খুলে দিয়েছি। এটা যে একজন আননোন পার্সন আমার দরজা খোলার জন্য আমাকে ধাক্কি করে, আমি কি খুলে দিব? আর আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে দরজায় আসতে চান, আমার রুমে আসছেন, ধাক্কি করবেন কেন? আমার একটু কথিত হয়ে যাবে আমি অমুক, এই বিষয়টা আমার সাথে কথা বলতে চাই, আমি দরজা খুলে দিতাম। আমি এসে যেখানে আমার সামনে এসে মক সৃষ্টি করবেন, ধাক্কি করবেন, এই জালাল দরজা খোল বেটা, রবিউলের ছুরি দিয়ে আঘাত করছস। আমি ছুরি দিয়ে আঘাত করি নাই। আমি ছুরি দিয়ে আঘাত করছি কিনা সেটা মেডিকেল টেস্ট করা খুব, আমি আদালতে বলেছিলাম, মাননীয় আদালত, আমি তাকে ছুরি আঘাত করি নাই। এই ছুরি আঘাত করছি কিনা নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল টেস্ট করা হোক, ফরেন্সিক পরীক্ষা করা হোক, এটা নিশ্চিত হবে। কারণ আদালত বললো যে মেডিকেলের বিষয়টা এখানে আসবে না, কারণ হচ্ছে মামলার এজাহারেই লেখা নাই যে আপনি তাকে ছুরি আঘাত করছেন। যদি এজাহারে লেখা নাই, তখন তো এটা আমার কাছে অবান্তর একটা বিষয়। এখন বাইরে মিডিয়া লেখালেখি করছে যে আমি তাকে ছুরি আঘাত করেছি, এটা মিডিয়ার একটা প্রপাগান্ডা। এটা আমি মিডিয়ার ট্রায়ালের শিকার। আসলে 5 আগস্টের পরে মব সন্ত্রাসের যে উত্থান, আমি সেই মব সন্ত্রাসের শিকার। 5 আগস্টের পরে যে গুজব, আমি সেই গুজবের শিকার। যদি তারা ন্যূনতম চিন্তা করতো এই ঘটনা আসলে কি ঘটেছে, তাহলে উভয় পক্ষ বিশ্লেষণ করি। যদি উভয়ের বক্তব্য বিচার বিশ্লেষণ করতো, আমার বক্তব্য এবং আমার যে রুমমেট দুজনের বক্তব্য, তাহলে মব সৃষ্টি হতো না। আসলে আমি এবং আমার রুমমেটের এই দুজনের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে এখানে তৃতীয় এবং চতুর্থ পক্ষ ফায়দা হাসিল করেছে। যারা চায় নাই আমি রাষ্ট্র নির্বাচন করুক, যারা চায় নাই আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ রাষ্ট্র নির্বাচনের জন্য হাইকোর্টে লড়াই করি, যারা চায় নাই যে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা বের হয়ে যাক। অনার্সের রেজাল্ট শেষ, মাস্টার্সের রেজাল্ট শেষ, খাদের আশ্রয় রবিউল এখানে হলে আছে, সেই সব মব সন্ত্রাসীরা তাকে আশ্রয় দিচ্ছে। বললাম তো, আমি স্পষ্ট বললাম, আমি যখনই রুমে দরজা লাইট অন করলাম,
সেদিন রাত 12:08 আমি যখন রুমে গিয়ে যত লাইট অন করলাম, কারণ তখন তো আমি বাইরে থেকে লাইট অন করবো, আমি লাইট অন না করে ঘুমাবো না। এবার যখন সে বলে ভাই আপনি এতক্ষণ কোথায় গেছিলেন, আমি কিন্তু আশিক বিবি ক্যান্ডিডেট, আমাকে মিডিয়া ইন্টারভিউ দিতে হয়, আমাকে উকিলের চেম্বারে যেতে হয়। আপনি উকিলের চেম্বারে গেছিলেন আমার বিরুদ্ধে হিট করার জন্য? আসলে কথা আছে না যে সুরের মনে পুলিশ পুলিশ, সে মনে করছে আমি উকিলের কাছে গিয়েছি তার বিরুদ্ধে হিট করার জন্য। কারণ হচ্ছে সে হল অবধি হবে তাকে। আমি এর আগে তাকে বলেছিলাম যে হচ্ছে হলে যদি নির্ধারিত সময় বের না হও, আমি হল থেকে অবৈধ বহিরাগত শিক্ষা থেকে বের করে দেওয়ার জন্য মামলা করবো। তখন সেটা মনে করে সে হচ্ছে আমাকে তার সিট থেকে উঠে এসে টিউবলাইট দিয়ে সে আমাকে আঘাত করে। আমাকে তখন আমি ধরার চেষ্টা করি, ধরতে গিয়ে আমার হাত খেটে যায়। এটা তো আমরা সবাই দেখছেন, এটা কিন্তু মিডিয়াতে আসছে, আমার ফেসবুকও আছে। আমি যদি তাকে ছুরি আঘাত করি তাহলে আমার হাতে কোনো আঘাত লাগলো? আমি যদি ছুরি আঘাত করি তাহলে সে একমাত্র সে আঘাত পাবে, আমার হাতে কোনো আঘাত লাগলো? এই প্রশ্নটা কেউ চিন্তা করে দেখছে? সে আমাকে লাইট নিয়ে আঘাত করতে আসছে বলে আমরা ধরার চেষ্টা করছি, এটা আমার এখানে আঘাত করছে, ধরা কানে ফেটে গেছে, তার দিকে এটাকে বলা হয় প্রতিফলন ভাষায়। তার দিকে ছুড়ে গেছে, তার বুকে আঘাত লাগছে, এতটুকুই ঘটনা। এক নাম্বার, সে যদি তার বেড থেকে এসে আমাকে টিউবলাইট দিয়ে আঘাত না করতো তাহলে আমিও আঘাত পেতাম না, সেও আঘাত পেত না। নাম্বার 2, যদি হলের মেয়াদ শেষ হওয়ার পর যদি হল থেকে চলে যেত তাহলে এরকম কিছু ঘটনা ঘটতো না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি তার বিরুদ্ধে হল প্রবেশের কাছে অভিযোগ দিয়েছিলাম, তার বিরুদ্ধে আমি বিসির কাছে অভিযোগ দিয়েছিলাম। বিসি এবং হলে প্রবেশ আমার সেই অভিযোগকে আমলে নেয়। যদি আমার অভিযোগকে আমল নিত তখন তাকে হয় অন্ধরূপে পাঠাই দিত অথবা হল থেকে বের করে দিত। সমস্ত ঘটনার জন্য হলের প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মব সন্ত্রাসী দায়ী। যদি কেউ প্রমাণ করতে পারে আমি তাকে ছুরি আঘাত করেছি, টিউবলাইট দিয়ে আঘাত করেছি, প্রমাণ যদি আঘাত প্রমাণ করতে পারে, আমি নিজের ফাঁসি নিজের ফাঁসির দড়ি নিজে আমি গলা দিব। আসলে স্পেসিফিক এই উপদেষ্টার পিএস বা উপদেষ্টা এরকম অপরাধ আছে না। আমাকে বলা হয়েছিল বিগত আন্দোলন সংগ্রামে আপনার অনেক অবদান আছে, যে আমি কোথাও যেতে চাই কিনা, যদি আমি যেতে চাই তাহলে সেক্ষেত্রে যেন একটা সিভি দেওয়া হয়। তাই বলছিলাম যে কোন পদে দেওয়া হয়, বলছে না আপনি যদি যান এই কোন জায়গায় যেতে চান সেটা তারা বিবেচনা করবে। আমি কোন জায়গায় যাব সেটা আমার একটা বিবেচনা আছে। যদি আমাকে আমার পছন্দ অনুযায়ী জায়গায় নিয়ে যান তাহলে সে যেতে রাজি। না, আমাকে যদি বলা হয় যে আপনি ক্রীড়া উপদেষ্টা হন, আমি তো খেলাধুলা তেমন কিছু বুঝি না, আমাকে যদি বলা হয় আপনি ফরেন অ্যাডভাইজার হন, আমি ফরেনে কিছু বুঝি না, হয়তো আমার বেশ কিছু বিষয় আছে যেখানে আমি যে বিষয়ে দক্ষ, হয়তো আমি গণমাধ্যমে দক্ষ, শিক্ষাতে দক্ষ বা স্থানীয় সরকারের দক্ষ, এই বিষয়গুলো হয়তো আমার ক্ষেত্রে দেওয়া যেত। বাট আমাকে যদি আমার এই অনিচ্ছায় কোনো কিছু দেওয়া হয় বা আমার অজান্তে কোনো কিছু দেওয়া হয় বা আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা আমি নিব না। এই জন্য আমি সিবিও দিই নাই বা অফারটা আসছিল। কারণ হচ্ছে এই আন্দোলনের যখন একবারে থেমে গিয়েছিল, এই 20 জুলাই থেকে শুরু করে আন্দোলনটা আমি লিড দিয়েছি, 20 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত আন্দোলনটা আমি লিড দিয়েছি। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মীর সাথে সমন্বয় করা, সামাজিক বিভিন্ন কর্মীর সাথে সমন্বয় করা, সারাদিন মাঠে ঘুরে কোথায় কি আন্দোলন হচ্ছে সেটা বর্তমান একজন উপদেষ্টার বাসায় বসে আমি দেশের বাইরে পাঠাতাম, ব্রিফ করতাম। এবং সমন্বয়করা যখন কেউ গোপনে ছিল তাদের হচ্ছে খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া বিষয়টাও একটা মানবাধিকার সংগ্রামের মাধ্যমে আমি ম্যানেজ করছিলাম। 18 সালের কোটা আন্দোলনে আমার একটা অবদান আছে, 13 সালের কোটা আন্দোলনে আমার একটা অবদান আছে। এই আন্দোলন শুরুই হয়েছিল আমার হাত ধরে। 24-এর আন্দোলনটা আমি প্রথম কর্মসূচি ঘোষণা করছি এবং আমি 2013 সালে কোটা আন্দোলন করছিলাম। 13 সালে যখন হচ্ছে এই কোটা আন্দোলন কিছুটা পূরণ হলো, সামান্য দাবি যে বিসিএস এর যে কোটা প্রয়োগ সেটা প্রি দিয়ে নয়, রিটেন দেখে নয় বা ভাইভা থেকে হবে, এটা ছিল আমাদের 13 সালে আন্দোলনের সফলতা। এরপরে বিএনপির আন্দোলন ব্যর্থ হলো। আমি যখন চিন্তা করলাম যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমরা একটা সামাজিক অহিংস আন্দোলন করে তুলবো, সেখানে আওয়ামী লীগ হামলা করবে, এটা একেবারে নিশ্চিত ছিল। কারণ আওয়ামী লীগ যে কোনো যৌক্তিক আন্দোলনে হামলা করতো, যখনই আওয়ামী লীগ হামলা করবে তখন সমস্ত দলকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগকে পতন করাবো, এটা ছিল আমাদের একটা ইচ্ছা। সেই সময় আমি মাস্টার প্ল্যান নিয়ে অ্যারেস্ট হয়ে গেলাম।
এই মাস্টার প্ল্যান এর সব 18 সালে আমি সে মাস্টার প্ল্যানের ধারাবাহিকতায় কোড আন্দোলন করলাম। নূর রাশেদ, মামুন সবাই যখন আত্মগোপনে চলে গেছিল, কেউ কেউ যখন জেলে গেছিল, তখন আমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে এসে আন্দোলন সফল করেছিলাম। এই 19 সালে আমরা আওয়ামী লীগের পতনের চেষ্টা করেছি, কিন্তু আমাদের কোনো খলিফা আওয়ামী লীগের পতন চাই না বলে সেটা হয়নি। 24-এ এসে যখনই হাইকোর্ট কোর্টে পুনর্বহাল করছে, তখন কিন্তু আমি খুশি হলাম যে না, এই যে একটা আন্দোলনের ইস্যু পেয়ে গেলাম। আর 24-এ যদি হাইকোর্ট কোর্টে পুনর্বহাল নাও করতো, তবু কিন্তু আমরা মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদের সরকারি চাকরিতে যে নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষার সংস্কারের নাম দিয়ে সামাজিক আন্দোলন করতাম। কোর্টে পুনর্বহাল করছে, এটা আল্লাহর উপর থেকে ফয়সালা, আমরা কিন্তু বুঝছিলাম মাত্র। আসলে বলে না যে আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, এটা প্রমাণিত 24-এর আন্দোলনের মধ্য দিয়ে। এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমার একটা অবদান আছে, যেটা আমাদের সহযোদ্ধারা স্মরণ করে। এবং আমি যখন অ্যারেস্ট হয়ে যাই, দেখবো রাশেদকে আমার জন্য পুরো দিয়েছে, আক্তার পুরো দিয়েছে, আক্তারের স্ত্রী পুরো দিয়েছে, পিএইচডি হসপিটালের ডাক্তার সাকাত সায়ন্ত, যিনি আমার মতো দীর্ঘদিন টিভি টক শোতে হচ্ছে শিশুদের বিরুদ্ধে কথা বলছে, তিনি আমার জন্য পুরো দিয়েছেন। অনেক বিখ্যাত ব্যক্তিরা কিন্তু আমার জন্য পুরো দিয়েছেন। এখন পুষ দেয়নি কারা? যাদের রাজনৈতিক বিষয়ে ইন্টারেস্ট আছে। যে আমি যে কোর্ট আন্দোলন অবদান আছে, এটা কিন্তু অনেকে বলে না। কেন বলে না? কারণ আমি যদি বলি ভাই 24-এর গণপ্রজাতন্ত্রের প্রথম কর্মসূচি আমি দিয়েছি, এটা যদি আগে অনেকে বলতো, কিন্তু যে 24-এর গণপ্রজাতন্ত্রের প্রথম কর্মসূচি জালাল ভাই দিয়েছিল, এটা আগে অনেকে বলতো, এখন কেউ বলে না। কারণ কি জানেন? কারণ আমি কেউ যখন বলবে জালাল ভাই 24-এর গণপ্রজাতন্ত্রের প্রথম কর্মসূচি দিয়েছিল, নাহারির একটু ক্রেডিট কমে যাবে। কেউ যখন বলবে 18 সালে কোটা আন্দোলনে চরম দুঃসময়ে জালাল ভাই লিড দিয়েছিল, তখন নূরের একটু ক্রেডিট কমে যাবে। এই জন্য শুধুমাত্র ক্রেডিটবাজির কারণে আমাদের আন্দোলনের অবদানকে স্মরণ করা হয় না। না, এটা কিয়ামত পর্যন্ত বলবো না। প্রথমত আমাকে নিয়ে একটা লেখা লেখছে, তাই না, যে সেই যুগের শামসুল হক, এই যুগে জালাল। ওই লেখাতে আমার আন্দোলনের যে অবদানের হচ্ছে 1 ভাগ তুলে ধরছে, 100 ভাগের 1 ভাগ তুলে ধরছে। এই 18 আন্দোলনে, 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর গণঅভ্যুত্থানে আমি কি ভূমিকা রাখছি, সেটা উপরে আল্লাহ এবং আমি ছাড়া পৃথিবীর অনেকেই জানে না। জানে কারা? মনে করেন নাহিদের বাবা আমাকে জানে, তারা দেখছে আমি তার সন্তানের জন্য কিভাবে ডিবি অফিসে গিয়ে লড়াই করছি। তারা জানে আমি কিভাবে বিভিন্ন এমবিসির সাথে কথা বলছি, বিভিন্ন মানবাধিকারের সাথে কথা বলছি নাহিদকে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করার জন্য। আপনি দেখেন, নাহিদ এবং আসিফ কাছাকাছি সময়ে কিন্তু গুম হয়েছে। নাহিদকে খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া গেছে, আসিফকে কেন এত দেরিতে পাওয়া গেল? কারণ নাহিদের জন্য আমি যে ডিপ্লোম্যাটিক প্রেশার তৈরি করছি, সে আমি আসিফের জন্য তৈরি করিনি। কারণটা হচ্ছে আমি আসলে আসিফের মা বাবাকে খুঁজে পাই নাই। যখনই 23শে জুলাই ডিআর রিউ ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমি আসিফের মা বাবাকে পেলাম, তখন আমি আসিফের মা বাবাকে ইন্টারভিউ নিলাম, ডিপ্লোম্যাটিক প্রেশার ক্রিয়েট করলাম। এরপরই পরদিনে আসিফকে ছেড়ে দেওয়া হলো। বুঝতে পারছেন? এই জন্য বলি যে আমি 24-এর গণঅভ্যুত্থানে আমরা কি অবদান রাখছি বা আমি কি অবদান রাখছি, সেটা সবকিছু করে বলার দরকার নাই, এটা একমাত্র আল্লাহ জানে। আর আমরা যারা নিঃস্বার্থ বিপ্লবী, আমরা যাহা কিছু করি মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য করি, পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়। কাজেই আমাদের সম্পর্ক স্বয়ং রবের সাথে। আমরা যাহা ভালো করি সেটাও রব জানে, আমরা খারাপ করি সেটাও কিন্তু রব জানে। আমরা যাহা কিছু করেছি মহান আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছি। আমরা যদি ভালো কিছু করি তাও আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছি, যে খারাপ কিছু করি সেটাও মহান রবকে সন্তুষ্টির জন্য করেছি। কাজেই বিপ্লবীদের ছাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোনো শাসকের কাছে নয়। আমি যে মাস্টার প্ল্যান তৈরি করেছিলাম কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হাসিদের পতনের জন্য, ওই মাস্টার প্ল্যান এখনো পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, এখনো পুরোপুরি কি হয় নাই, এই কি বলে ইমপ্লিমেন্ট হয় নাই। আন্দোলন এখন চূড়ান্ত নিষ্পত্তি হয় নাই। আপনি জানেন যে 13 সালে আমরা কোটা আন্দোলন করলাম, 18 সালে কোটা আন্দোলন করলাম, 24-এ কোটা আন্দোলন করলাম। যে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে 24-এর গণঅভ্যুত্থানের শুরু, আবারও বলছি, যে হাইকোর্টের রায়কে কেন্দ্র করে 24-এর গণঅভ্যুত্থান শুরু, সে মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয় নাই। কাজেই যতদিন ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হবে, ততদিন এই 24-এর বিপ্লবকে চূড়ান্ত বলা যাবে না। বিপ্লব চূড়ান্ত হয়নি বলে আমি বিপ্লব ছেড়ে কোথাও যাইনি। অফারটা দিয়েছিল, তিনি আগে একটা দলে ছিলেন, এখন আরেকটি দলে আছেন, এখন মোটামুটি এনসিপিতে আছেন।
তিনি আমাকে অফার করছিল যে হচ্ছে আপনি এই কোন কোন জায়গায় যেতে চান। তার একটা কারণ হচ্ছে নাহিদকে খুঁজে বের করার জন্য আমি তাকে সমাধান করার কথা বলেছিলাম। উনি বলছেন না আমি তো আইনজীবী, যে আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে, আর্মি ধরে নিয়ে যাবে, গোয়েন্দা ধরে নিয়ে যাবে, আপনি করেন, আপনি গণমাধ্যমের কর্মী, আপনি করলে ভালো হয়। এই তিনি একটা বিষয় নিয়ে যেখানে আমি সাহস করি নাই সমস্যা সমাধান করার জন্য, সেখানে এই ঝামেলা করছে। এই জন্য তিনি আমাকে এই অফারটা দিয়েছিল এবং তিনি কিন্তু উপর থেকে কি বলে তার সাথে হাসিম থেকে শুরু করে সরকারের অনেক উপদেশের ভালো সম্পর্ক এবং তিনি আমার অবদানটা তাদের তুলে ধরছিলেন। তিনি মূলত আমাকে অফারটা করছিলেন। আওয়ামী লীগের 18 বছরের ফেসিবাদী শাসনে আওয়ামী লীগের 16 বছর, মহিউদ্দিন ফখরুদ্দিনের 2 বছর, এই যে 18 বছরের ফেসিবাদী শাসন আমলে আমি ভালো করে খাইতে পাই না, ঘুমাইতে পাই নাই, ঠিকমতো পড়াশোনা করতে পারি না। তাহলে আমার মধ্যে একটা বিশাল মেন্টাল প্রেশার গেছে। এই 24-এর 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর আমি অনেক আশা ভরসা নিয়ে হয়ে উঠছিলাম, কিন্তু আমার যে রুমমেট প্রচুর নাক ডাকা, আমার রুমমেটের নাক ডাকা ভিডিও আমার কাছে আসে, তার নাক ডাকে আমি ঘুমাইতে পারি না। আমাদের শরীর স্বাস্থ্যের অবস্থা ভয়াবহ, তার রুমের নাক ডাকার কারণে আমি ঘুমাইতে পারি না। যখনই সে সকালের রুম থেকে বেরিয়ে যেত আমি তখন ঘুমাতাম। আমি কখনো ঘুম থেকে উঠতাম দুপুর 12টায়, দুপুর 1টায়, কারণ সে সারা রাত নাক ডাকতো, আমি ঘুমাতে পারতাম না। সে যখন সকাল 7টা 8টায় রুম থেকে বেরিয়ে যেত তখন আমি ঘুমাতাম। এই জন্য আমার সকাল শুরু হতো দুপুরে, আর দুপুর শুরু হতো বিকালে, বিকাল শুরু হতো সন্ধ্যায়, আর রাত শেষ হতে হচ্ছে আমার সকালে। কারণ তার নাক ডাকার কারণে আমি ঘুমাতে পারতাম না। এই নাক ডাকাই শুনিয়ে এর আগে আমি অসম্ভব বুঝ দিয়েছি প্রশাসন আমলে নেয়। মূলত তার নাক ডাকার কারণে আমার শরীর স্বাস্থ্য অবস্থা ব্যাপক ভয়াবহ হয়েছে, এই খুব একটা অবনতি হয়েছে বলা যায়। আমি 5 আগস্টের আগে 17 জুলাই 2024 সালের 17 জুলাই এখানে নাকে আঘাত পেয়েছিলাম। আমার নাক দিয়ে রক্ত বেরিয়েছিল। হান্নান মাসে যেদিন আঘাতপ্রাপ্ত হয়েছে ওই দিন আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। এবার আমার নাক দিয়ে প্রায় সব রক্ত যত, আমি এটা পিজি হসপিটালে অপারেশন করলাম। আমার নাকের চিকিৎসা এখনো চলছে। আমি যেহেতু এই চিকিৎসার মাঝখানে জেলে গেলাম, আমার নাকে ব্যাপক অবনতি হয়েছে। আমি কথা বলতে পারি না, আমার হচ্ছে কথা বলতে এখন সর্দি চলে আসে, ফিজিক্যাল ফ্যানের নিচে থাকলে আমার সর্দি চলে আসে, সব চলে আসে। অর্থাৎ আমি এখনো ওই নাকের যে প্রবলেমটা আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। 2 নম্বর মানসিক যে অবস্থাটা, আমি এখানে জেলখানায় শুধু ঘুম হয়নি না চিন্তায়, শেষের দিকে ঘুম হয়নি না চিন্তায়, কিন্তু মাঝখানের সময়টা জেলখানে ভালো এনজয় করেছি। আমি জেলখানে নিয়মিত ঘুমাতাম, পড়াশোনা করতাম, নামাজ দোয়া পড়তাম। এই জেলখানা থেকে বের হওয়ার পর মানুষ ধানাবো আমাকে বাজে মন্তব্য করে যে আমি ছুরি আঘাত করছি। একটা বিষয়, যেখানে যাকে আঘাত করছি সে কখনো বলে না যে আমি তাকে ছুরি আঘাত করছি, বাইরের লোকজন বলছে আমি নাকি ছুরি আঘাত করছি। মূলত আমাদের এই দুজনের ঝগড়াকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ এটা একটা মব ছড়াইছে। আমার ভাবি যারা মব ছড়াইছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। এখন মানুষ আমাকে দেখলেই বলে যে আমি ছুরি আঘাত করছি। আমি কয়জনকে জবাব দিও ভাই যে আমি ছুরি আঘাত করি না? এই জন্য আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম যে মাননীয় আদালত, আপনি একটা মামলার যে বাদী তাকে মেডিকেল টেস্ট করেন, টেস্ট দেওয়া হোক, যাতে ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয় ওটাকে ছুরির আঘাত নাকি টিউবলাইটের আঘাত। এরপর আপনার মামলার আয়ু আমার রুমে গিয়ে তদন্ত করো, সে টিউবলাইটের যে আঘাত সে পেয়েছে সেটা কি সে আমি তাকে মেরেছি নাকি সে আমাকে মারতে গিয়ে আঘাত পেয়েছে। এই বিষয়গুলো তদন্তের মাধ্যমে শেষ হোক। এখন আদালত বলে যে দেখেন আমি তো এইটা মেডিকেলটা দিতে পারতেছি না, কারণ এখানে মামলার কোথাও লেখা নেই যে আমি তাকে ছুরি আঘাত করছি। দ্বিতীয়ত আপনি বলছেন যে তদন্ত, আমি ঢাকা ইউনিভার্সিটিকে বলছি যে একটা তদন্ত রিপোর্ট দেওয়া, এই বলে একটা তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট অনুমতি আদেশ দিয়েছিল। তো জানি না সেটা কী হলো। যদি মেডিকেল টেস্ট করা হয় এবং সঠিক তদন্ত করা হয় তাহলে পুরা ঘটনার খারা এখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ খারা এটাকে এক ধরনের সহিংসতা নিয়ে গেছে। আসলে আমরা বলি না যে ফলের বিড়াল সাথে নাকি খালো, সেটা বের করার জন্য একটু সময় লাগবে। তদন্ত কমিটি গঠন করা হোক, তদন্ত কমিটি যদি সুষ্ঠুভাবে তদন্ত করে তাহলে এই ঘটনার পেছনে খারাপ ফলের বিড়াল, সেই ফলের বিড়াল সাদা না কালো তা বেরিয়ে আসবে। আমি আওয়ামী লীগের আমলে পড়াশোনা করতে পারি নাই, ছাত্রলীগে জ্বালায় এই মব সন্দেহ হাতে জ্বালায় আমি এবারে পড়াশোনা করতে পারি নাই। আমার 2 সেপ্টেম্বর ফর্ম ফিল লাস্ট ডেট ছিল মাস্টার্সের। আমি যদি জেলে ছিলাম, জেলে থাকার কারণে আমি মাস্টার্সের ফর্ম ফিল করতে পারি নাই। এখানে আমার পুনর্ভর্তির কাজ চলছে। আমি হয়তো আমার এই জন্য আরেক বছর ইয়ার ড্রপ গেছি। সব মিলিয়ে
শিক্ষা জীবনটা আমার খুবই ব্যাঘাত হয়েছে। আমার যে বিসিএস পরীক্ষা গেছে গতকাল, বিসিএস জন্য পড়াশোনা করতে পারি না, আমার জীবনটাই গেছে জেলের মতো দিয়ে। যদি আমি বিসিএসে একটু পড়াশোনা করতাম এখন চান্স পেতাম। এখন রেজাল্ট পাবলিশ মানে আমি কিন্তু মোটামুটি যা দাগাইছি বুঝেছি না দাগাইছি, তোমাকে নেগেটিভ মার্ক হবে না, মোটামুটি যা দাগাইছি যেটা জানে সেটা দেখাইছি। দেখা যাক বিসিএস আমার রেজাল্ট কী হবে, কিন্তু একবার আহামরি ভালো হবে না। যেখানে আমার রেজাল্ট হয়তো 160 200-র মধ্যে, সেখানে এখানে তোমার 100-র উপরে হতে পারে, বা 100 কাছাকাছি 90 100 110 এরকম হবে। তাহলে আমার বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পড়াশোনা এবং বিসিএস এর চাকরি পড়াশোনা দুটাই ব্যাঘাত হয়েছে এই মবের কারণে।